আমার বিএনপি নিয়ে রিডিং হচ্ছে বিএনপি এখন আওয়ামী লীগের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধুত্ব যদি আগে থাকতো, বিএনপি যেসব বিষয় নিয়ে এখন কথা বলে, আমি যদি সেটাকে মুক্তিযুদ্ধ বলি, আমি যদি সেটাকে স্বাধীনতার সময়ের কথা বলি, আমি যদি সেটাকে অসাম্প্রদায়িকতার জায়গা থেকে বলি, তাহলে বাংলাদেশের রাজনীতি অনেক আগে অন্য পথে ডিসাইডেড হতো। বিএনপি কেন এখন এরকম একটা রাজনৈতিক অবস্থান নিচ্ছে তাকে তখন আওয়ামী লীগের ছায়া মনে হচ্ছে? আওয়ামী লীগের লোকজনকে আপনাদেরকে টাকা পয়সা দিচ্ছে? আপনারা কি আওয়ামী লীগের লোকজনের সবচেয়ে বড় বন্ধুতে পরিণত হচ্ছেন? আপনি দেখেন এনসিপির সবগুলি দাবি, এনসিপি বলি, অন্য সবকিছু বলি, সাকিব ভাইয়ের দাবি, এগুলি মানা বিএনপির জন্য কোনো ঘটনাই না। বিএনপি এটা মানতেই পারতো, বিএনপি এটা মানতেছে না কেন, এটা আমি বুঝতে পারি না। মানে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে কি অসুবিধা, গুরুত্বপূর্ণ দুইটা সংস্কার আগে হলে কি অসুবিধা, এমনকি গণপরিষদ নির্বাচন আগে হলে কি অসুবিধা, আমি এগুলি বুঝতে পারি না। বা জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্য যদি একটা গণপরিষদ হয়, সংবিধান চেঞ্জ করা হয়, তাহলে কি অসুবিধা? বিএনপি কেন প্রতিটা বিষয়ে, মানে আমি কি বলবো, প্রতিটা বিষয়ে দ্বিমত করতেছে, অমত দিতেছে, দোষ ধরতেছে, হিউমিলেট করতেছে? দুদু ভাইয়ের কথাটাই আপনি ধরেন, আমরা কি এই কথা এখানে আবার বলতে পারবো? কেন দুদু ভাইকে এদের নিয়ে এই কথা বলতে হবে? কি করলে কি হয়ে যাবে? আপনি চিকিৎসক হিসেবে আপনি দুদু ভাইয়ের একটু বলা উচিত যে মানে এরকম কথা যাতে উনি বলেন না, যেটা আসলে, যাই হোক আপনি বলেন এখন। জি খালেদ ভাই, আসলে হয়েছে কি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আপনি জানেন যে সবসময় উনি কিন্তু বক্তব্য রাখছেন, এবং যেখানে কোনো সমস্যা হচ্ছে, কেউ যদি কোনো ধরনের অন্যায় করে থাকে, তার বিরুদ্ধে কিন্তু সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এবং উনি শুধুমাত্র এগুলি করছেন না, উনি যে 31টি দফা দিয়েছেন সেটা নিয়ে প্রত্যেকটি জায়গায় আজকে তারুণ্যের সমাবেশ করছেন, সাধারণ ছাত্রছাত্রীদের বোঝাতে চেষ্টা করছেন, এবং সে ধরনের একটা কনসেপ্ট তাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছেন। কাজে ওভারঅল এই যে একটা আন্দোলন আপনারা দেখেছেন যে জুলাই অগাস্ট হয়েছে, সেখানেও কিন্তু প্রথম থেকেই ওনার কিন্তু একটা স্ট্রং সাপোর্ট ছিল, এবং আমরা সেখানে দেখেছি উনি আমাদেরকে পর্যন্ত সে ধরনের ইনস্ট্রাকশন দিয়েছেন। আমরা মাঠ লেভেলে যারা কাজ করছি, যাতে বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যেসব ছাত্ররা কাজ করছে তাদেরকে যাতে সর্বাত্মকভাবে সাহায্য দেওয়া হয়, এবং অ্যাকর্ডিংলি আমরা সেটা জেলা পর্যায়ে, ডিস্ট্রিক্ট পর্যায়ে, আপনার তৃণমূল পর্যায়ে সেটা আমরা দেওয়ার চেষ্টা করেছি। কাজে আমি মনে করি যে তারেক রহমান সাহেব আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কিন্তু প্রতিটি ব্যাপারে কিন্তু কথা বলছেন, এবং প্রতিদিনেই ওনার কিন্তু বক্তব্য আছে মিডিয়াতে আসছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। কাজে এখানে অমুক সমুক তমুক কথা বলে সেটাকে আসলে ইনফ্যাক্ট আমরা মনে করি না যে সেটা বিএনপির কথা। তারেক রহমান সাহেব যেটা বলবেন আমরা মনে করছি সেটাই বিএনপির মূল কথা। এবং আমরা কিন্তু যে জায়গায় আপনি শেখ হাসিনা যেরকম সিইও এর মতো দেশ পরিচালনা করতো, এবসলিউটলি আপনারা সেদিকেই যাইতেছেন সাদাত ভাই। দলের মধ্যে কোনো সমন্বয় নাই, মানে সিনিয়রদের মধ্যে কোনো কথার মিল নাই। না, সেটা একটা দিক আছে, কিন্তু আমাদের তো যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছেন, প্রতিনিয়ত উনি দিচ্ছেন, এবং কিভাবে দল চালাতে হবে, কিভাবে আমাদের যে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমাদের যে দলের একটা সম্পর্ক গড়ে উঠাতে হবে, সেটারও কিন্তু প্রতিনিয়ত ইনস্ট্রাকশন দিচ্ছেন। আর উনি তো একটা কনসেপ্ট দিয়েছেন, আপনার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছেন, রেইনবো সিটি বাংলাদেশের কথা বলছেন, এবং আমাদের মধ্যে সবার একটা সাম্যতা আনার কথা বলছেন, এবং আমাদের দলের নেতা কর্মীরা কিভাবে বিহেভ করবে সে নিয়ে উনি কিন্তু প্রতিনিয়ত কথা বলছেন। কাজে এর মধ্যে যদি কেউ করে থাকে সেটার জন্য কিন্তু উনি সতর্কবার্তা দিচ্ছেন, এবং অনেক স্ট্যান্ডিং কমিটির মেম্বারকেও কিন্তু আপনারা দেখেছেন উনি সতর্কবার্তা দিয়েছেন। কাজে কোনো জায়গায় উনি কিন্তু কাউকে ছাড় দিচ্ছেন না। এবং আমরা আসলে যে জিনিসটি আসলে হয়েছে কি, আমি বলি আপনাকে যে আমরা এত দিন ধরেন 16 মাস চলে গেল, 16 মাস যাচ্ছে অথবা আরো বেশি হচ্ছে, যে আমরা একটা নির্বাচনের দিকে যেতে পারছি না। আমরা আসলে কি ওই যে সংস্কারগুলো আমরা ঠিক মতো করতে পারছি না। আপনি দেখুন যে একটা শিক্ষার কি সংস্কার কমিটি করা হয়েছে ঠিক মতো? এই যে আজকে যে আমরা বারবার বলছি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিতে হবে, কিন্তু এই শিক্ষা নিয়ে আমরা কি করছি? আমরা তো গত 16 বছরে বলেছি যে শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, মান বৃদ্ধি পায়নি। তাহলে মান বৃদ্ধি পাওয়ার জন্য আমাদের কি করা উচিত? আজকে যে আমাদের স্বাস্থ্যের বাজেট নিয়ে আমরা কোনো কথা বলছি, আমাদের যে আজকে যে সাধারণ মানুষের কাছে ম্যাটারনাল চাইল্ড কেয়ার ফ্যাসিলিটিস সহ সমস্ত স্বাস্থ্য ব্যবস্থা দুর্গড়ায় পৌঁছাতে হবে, সেটা নিয়ে তো আমরা আসলে এই সরকার কোনো কিছু করতে পারি। ওভারঅল আপনি দেখেন যে আইন শৃঙ্খলা, আপনি দেখুন যে সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরের ব্যক্তি এনা হামিদ সাহেব বাংলাদেশে আছেন, সেটা কি তারা জানতো না? কিভাবে একটা ভিআইপি আপনার
বিমানবন্দর দিয়ে একজন ভিআইপি চলে গেলেন এবং কেউ জানলো না, এটা কি হতে পারে? কাজে আমি মনে করি এটা না জানার কোনো উপায়ই নেই। যারা শওকত ভাই, এটা না অনেকে এখনো যারা বাংলাদেশে আছেন, হয়তোবা আওয়ামী লীগের অনেক রুই খাতলা এখনো বাংলাদেশে আছে, আমরা হয়তোবা সেটা জানি না, কিন্তু প্রশাসন সেটা জানে। কাজে আমার মনে হয় এই জিনিসগুলো খোলাসা করা উচিত, যে আসলে যে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের কথা আমরা বলছি, আমরা একটা নির্বাচন যেটা বলছি, নির্বাচনের যে একটা প্রাইমারি কিছু সংস্কার আছে, সেকেন্ডারি টার্সিয়ারি, প্রাইমারি সংস্কার গুলো করে তার নির্বাচন দিয়ে একটা গণতান্ত্রিক যে সরকার, জনগণের ভোটে নির্বাচিত কিন্তু সাদত ভাই, আপনি একটু ব্যাপারগুলি একটু খেয়াল করে দেখেন যে বাংলাদেশে, এটা আপনিও জানেন যে বাংলাদেশে আসলে চাকরি, টেন্ডার, এই জিনিসের জন্যই বেশিরভাগ মানুষ রাজনৈতিক আধিপত্য বিস্তার করতে চায়। হলগুলি দখল টখল এগুলি যদি আমি এটার মধ্যে বলি, আপনি কি এটা মনে করেন না তারেক সাহেবের এটা বলা সত্ত্বেও, তিনি কতটা মিন করেছেন আমি জানি না, আমি তার দল করি না, কিন্তু বাংলাদেশের প্রতিটা জায়গায় এই ব্যাপারগুলি নিয়ে বিএনপির অভ্যন্তরে, বিএনপির সাথে জামায়াতের, বিএনপির সাথে এনসিপির, বিএনপি যেহেতু সবচেয়ে বড়, এই চাঁদাবাজি, এই টেন্ডারবাজি নিয়েই কিন্তু আসলে বেশি গন্ডগোলটা হইতেছে। আপনিও নিশ্চয়ই এটা খুব ফেস করেন সাদাত ভাই। দেখুন, আমি আপনার বারবার তারেক রহমান সাহেব বলছেন যে আজকে আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তারা সেটা স্ট্রংলি তারা এটা আপনাদের হ্যান্ডেল করা উচিত। এখন তো বিএনপি কিন্তু ক্ষমতাতে নেই, এবং তারেক রহমান সাহেব কিন্তু বারবার বলছেন যে আমার দলের যদি কেউ এই ধরনের কাজ করে থাকে তাকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেটার দায়িত্ব কিন্তু প্রশাসনের। আমি এই জায়গাতেই বলছি, আপনি দেখুন বাংলাদেশের সেকেন্ড ম্যান শেখ হাসিনার পরে সে রয়ে যায় বাংলাদেশে, নিশ্চিন্তে চলে যায়, তাহলে আপনি কোথায় কি কাজ করবেন? আমার কথা হচ্ছে এই জায়গায় সংস্কার করা উচিত বলে আমি মনে করি। না হয় আপনি ধরেন একটা নির্বাচন যখন দিতে যাবেন, আবারও ঠিক একইভাবে আইন শৃঙ্খলা বাহিনী যারা এখন লোয়ার লেভেলে আছে, যারা অর্ডার গুলো এক্সিকিউট করে, দেখুন ওসি অর্ডার দিবে, এক্সিকিউট করবে সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টররা, সেখানে যদি গলদ রয়ে যায় তাহলে তো গ্রেফতার করবে। সাদত ভাই, আমি আপনাকে দেখেছি যে আপনি অনেক কিছু আগে থেকে এবং অনেক ভালোভাবে বুঝতে পারেন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখন সত্যিই মনে করতেছে, যে কারণে পদত্যাগের কথাটা আসলো, যে কোর্টগুলি এখন বিএনপির, যারা পুলিশ এবং প্রশাসনে আছেন তারা আসলে বেশিরভাগ বিএনপির হয়ে কথা বলতেছেন, সেই জন্য একটা দ্বৈত প্রশাসন সৃষ্টি হয়েছে। আসলে বিএনপি সমর্থক প্রশাসন বনাম ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটার মধ্যে আসলে ওয়াকার সাহেবও আছেন। না, এখানে আসলে একটা জিনিস আমি আপনাকে বলি, আমি আপনাকে উপরের ধাঁচে হয়তো তারা কিছু প্রশাসনের সংস্কার করতে পেরেছে, কিন্তু মিড এবং লোয়ার লেভেলে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন বিরাজ করছে। আপনি এখন সচিবালয়ে যদি যান, অনেক মন্ত্রণালয়ে যেসব জয়েন্ট সেক্রেটারি আছে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছে, ডেপুটি সেক্রেটারি, কয়জনকে পরিবর্তন করতে পেরেছে? হয়তোবা উপরের লেভেলে সিনিয়র যারা, আমি একটা কথা বলি, আমি কিছুদিন সরকারি চাকরি করছি বলে সরকারি চাকরিজীবীরা আমার বন্ধু, আমি দায়িত্ব নিয়ে একটা কথা বলি, উনারা সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে উনাদের কোনো লয়ালিটি শেখ হাসিনার প্রতি আর নাই। উনারা শেখ হাসিনার প্রতি লয়াল ছিলেন আইডিয়ালিস্টিক জায়গা থেকে না, কিন্তু উনারা সুবিধা পাইতেন, সাহায্য পাইতেন সেই জায়গা থেকে পাইছেন নাই, কিন্তু আসলে সিরিয়াসলি নাই। আপনি যখন শুনেন, আমার এই যে আমি 6 মাস ধরে এখন মেয়র হিসেবে আছি, আমি কিছু কাজ করতে চেয়েছি, আমি কিছু কাজ করার জন্য মিনিস্ট্রিতে দিয়েছি, কিন্তু সঠিকভাবে আমি সেখানে সাপোর্ট পাচ্ছি না। যদি তারা ওইটা মনে করতে যে না ডক্টর সাদাত বিএনপির লোক হলো, সে চট্টগ্রামকে সাজাতে চাই, চট্টগ্রামের জন্য কিছু কাজ করতে চাই, তার কাজগুলো আমি করে দিব। আমি নিজে ফেস করছি এগুলো, এবং আমি নিজে যেহেতু মন্ত্রণালয়ে গিয়ে মাঝে মধ্যে যাই, রিকোয়েস্ট করি এসব কাজের জন্য, আমি দেখি সেখানে তারা সেখানে আছে। আমি এই জন্য আমি আপনার এই কথা মানলাম, কিন্তু আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের লোকরা এখন আরো বেশি বিএনপির সাপোর্টার। আমার কাছে এরকম মনে হয় বিএনপি যেমন আওয়ামী লীগের সাপোর্টার, দুইটার বন্ধুত্ব একদম স্পষ্ট দেখা যায়। অ্যাপারেন্টলি আপনার মনে হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা যারা এখানে মাঠ লেভেলে কাজ করছি আমরা বুঝতে পারছি আসলে এখানে একটা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আপনারা করেন নাই, ওইখানে জানো নাই, পরে আবার এটা সমালোচনা করছেন। সাধারণত আমি আসবো আপনার কাছে। আজকে আমরা অনুষ্ঠানটা একটু বড় করতে চাই, একটু সময় বাড়া নিতে চাই, একটু প্রডিউসার আবির ভাই একটু অনুরোধ করতেছি যে আমরা একটু বড় করতে চাই আর কি।